হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আমাদের 4 নম্বর অধ্যায়টা আলোচনা হচ্ছিল। এই 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের একটা বড় প্রশ্নর আমি সাজেশান দিয়েছিলাম। আজকে সেই সাজেশানের এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং এই প্রশ্নটা আলোচনার সঙ্গে সঙ্গে তোমাদের টেক্সট বইটা আমি এতটা পড়িয়েছিলাম, তোমাদের 4 নম্বর অধ্যায়ের এতটা আমি টেক্সট বইটা পড়িয়েছিলাম, এখান থেকে আজকে আবার টেক্সট বইটাও কিছুটা পড়িয়ে দেব। তোমাদের মাথায় রাখতে হবে যে ভালো নম্বর পাওয়ার জন্য টেক্সট বইটাকে স্কিপ করে গেলে চলবে না, অর্থাৎ টেক্সট বইটা অতি অবশ্যই তোমাদের পড়া দরকার। আর আমি তোমাদের এখানে টেক্সট বইগুলো যেগুলো ইম্পর্টেন্ট লাইন, বেশি করে আমাদের টেক্সট বইটা কেন জানার দরকার, আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, অর্থাৎ আমাদের মানে ক্লাস 12-এর ইতিহাসের সিলেবাসে কী আছে সেটা জানার জন্য, এবং 40টা ছোট প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। কারণ আমাদের 40টা ছোট প্রশ্নের অ্যান্সার করতে গেলে অতি অবশ্যই টেক্সট বই পড়তে হবে। আর যে 40 থাকে সেটা বড় প্রশ্ন তোমাদের যেগুলো করাচ্ছি 100% কমন পাবে, এ নিয়ে কোনো সন্দেহর কিছু নেই। কিন্তু এখানে প্রতি বছর তোমরা দেখবে 5টা অন্তত, কমপক্ষে 5টা প্রশ্ন কিন্তু ছোট প্রশ্ন নতুন থাকে। সেক্ষেত্রে কারোর যদি এখনও ইচ্ছা জেগে থাকে মনে যে আমাকে 90%-এর বেশি বা 100%-এর কাছাকাছি নম্বর পেতে হবে, তাকে বলবো টেক্সট বই অতি অবশ্যই পড়তে হবে। যেগুলো দাগিয়ে দিচ্ছি আমি সেগুলো তোমরা অতি অবশ্যই পড়বে। চলো আজকে ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে দেখো, এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। এখানে প্রশ্নটা আরেকবার আমি পড়ে দিচ্ছি, দেখো। আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। কি বললাম? আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। কি বলা হচ্ছে দেখো, বলছে ভারতে ব্রিটিশ শাসনকালের সূচনা লগ্নে মানে কি, শুরুতে এদেশে হিন্দু সমাজ ব্রিটিশ শাসন ও সভ্যতাকে স্বাগত জানিয়ে পাশ্চাত্য শিক্ষা গ্রহণে এগিয়ে আসে। কিন্তু ভারতীয় মুসলিমরা প্রথম থেকেই এদেশে ব্রিটিশ শাসন ও পাশ্চাত্য শিক্ষাকে আন্তরিকভাবে গ্রহণ করেনি। যে ব্রিটিশ শাসন আর পাশ্চাত্য শিক্ষা এটাকে মানে হিন্দুরা গ্রহণ করলেও মুসলিমরা কিন্তু আন্তরিকভাবে এটা গ্রহণ করেনি। ফলে কি হয়েছিল দেখো, ফলে তারা শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। এই পিছিয়ে পড়া মুসলিম সমাজের ত্রাণকর্তা হিসাবে আবির্ভাব ঘটে স্যার সৈয়দ আহমেদ খানের। তাহলে এদের ত্রাণকর্তা কি? স্যার সৈয়দ আহমেদ খান। এখানে দেখো, ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন রামমোহন রায় হিন্দু সমাজের জন্য যা করেছিলেন, সৈয়দ আহমেদ তার মুসলিম গোষ্ঠীর জন্য সেই ধরনের কিছু করেছিলেন। তাহলে বুঝতে পারছো আমাদের মানে হিন্দু সমাজের জন্য রাজা রামমোহন রায় যা করেছিল, মুসলিম সমাজের জন্য দেখো স্যার সৈয়দ আহমেদ খান সেই একই কাজ করেছে। এবারে সৈয়দ আহমেদ খানের অবদান। 1 নম্বর পয়েন্ট হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রতি সমর্থন। এখানে কি বলা হচ্ছে দেখো, যে স্যার সৈয়দ আহমেদ খান পারিবারিক ঐতিহ্য অনুসারে আরবি, ফার্সি ও উর্দু ভাষা ও ইসলামী শাস্ত্রের জ্ঞান অর্জন করেন ও পরে কি করেছে, ইংরাজি ভাষা ও দক্ষতা লাভ করে। পরে ইংরাজি ভাষাতেও তিনি দক্ষতা লাভ করেছেন। তিনি ভারতের মুসলিম সমাজকে বোঝান যে মুসলিম সম্প্রদায়ের অগ্রগতির জন্য তাদের ইংরাজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণ অত্যন্ত জরুরি। তাহলে কি তাদের বোঝাচ্ছেন, মুসলিম সমাজকে বোঝাচ্ছেন যে তোমাদের এরকম মানে কুসংস্কার নিয়ে বসে থাকলে চলবে না, তোমাদের যদি উন্নতি করতে হয়, তোমাদের যদি মানে এগিয়ে যেতে হয়, তাহলে তোমাদের কি করতে হবে, ইংরেজি এবং আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতেই হবে। 2 নম্বর পয়েন্ট ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য। মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য তিনি ইংরেজ সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। তিনি মুসলিমদের পরামর্শ দেন যে ইংরেজদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মুসলিম সমাজের স্বার্থ নিরাপদ ও সুরক্ষিত হবে। তাহলে কি বলছেন, তিনি মুসলমানদের পরামর্শ দেন কি, যে ইংরেজদের সঙ্গে সহযোগিতা করলে, অর্থাৎ সহযোগিতার মাধ্যমেই মুসলিম সমাজের স্বার্থ নিরাপদ ও সুরক্ষিত হবে। তারপরে কি আছে, তিনি ইংরেজদের বোঝাতে সক্ষম হন যে মুসলিমরা ইংরেজদের বিরোধী নন। তারপরে দেখো এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। পরের পয়েন্ট, স্যার সৈয়দ আহমেদ খান প্রথম জীবনে হিন্দু মুসলিম
ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, কিন্তু পরবর্তীকালে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। তিনি পায়োনিয়র পত্রিকায় লেখেন, পায়োনিয়র পত্রিকা মানে একটা নিউজ পেপার, ঠিক আছে, পায়োনিয়র পত্রিকায় লেখেন, আমাদের এখন যেরকম পত্রিকা বেরোয়, সরি নিউজ পেপার নয় ওটা, পত্রিকা। তোমরা কেউ কেউ দেখবে তোমরা যখন মাধ্যমিকে পরীক্ষা দাও তখন মাধ্যমিকের পত্রিকা পাওয়া যায় 9-10, তোমরা 11-12 পড়ছো, এখন তোমাদের বলে দিচ্ছি যে তোমাদেরও একটা পত্রিকা পাওয়া যায়, সেটার নাম হচ্ছে 11-12, ঠিক আছে, 11-12 বলে একটা পত্রিকা পাওয়া যায়, ঠিক আছে, পেপারের দোকানে পাওয়া যায়। সেই পত্রিকায় কী দেওয়া থাকে, প্রশ্ন দেওয়া থাকে, ঠিক আছে, 11-12 মাধ্যমিকের পরবর্তীকালে অর্থাৎ 11-12 প্রশ্ন দেওয়া থাকে অ্যান্সার সহ। যাই হোক, দেখো তিনি পায়োনিয়র পত্রিকায় লেখেন যে হিন্দু মুসলিম দুটি পৃথক জাতি, এদের রাজনৈতিক স্বার্থও পৃথক। প্রথম দিকে কি বলছে, প্রথম দিকে হিন্দু মুসলমানদের ঐক্যের কথা বলছে, অর্থাৎ বলছে যে হিন্দু এবং মুসলমানদের ঐক্য খুব জরুরি, ঠিক আছে, বলছে ঐক্য দরকার আছে, কিন্তু লাস্টে শেষে পায়োনিয়র পত্রিকায় কী লিখছে যে দুজনদের কিন্তু স্বার্থ পৃথক, দুটো যেহেতু জাতি আলাদা সেহেতু তাদের স্বার্থও আলাদা। তারপরে পয়েন্ট দেখো, শিক্ষার প্রসার। এখানে কি বলা হচ্ছে, শিক্ষার প্রসারের পয়েন্টটাই কি বলা হচ্ছে দেখো, বলছে মুসলিমদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে তিনি গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিজ্ঞানের বিভিন্ন শাখার প্রয়োজনীয় গ্রন্থগুলি উর্দুতে অনুবাদ করেন এবং সেগুলির মুসলমানদের মধ্যে প্রচারের উদ্দেশ্যে তিনি 1864 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। এখানে প্রশ্ন আসছে কত খ্রিস্টাব্দে কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করে, তখন তোমাদের বলতে হবে 1875 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ খান, ঠিক আছে। পরবর্তীকালে এটি কি হয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তারপরের পয়েন্ট দেখো, নারী মুক্তি। এখানে কি বলা হচ্ছে, স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজের নারী মুক্তি ও নারী শিক্ষা বিস্তারের পক্ষে এবং পর্দা প্রথা, বহু বিবাহ ও পত্নীকে তালাক দেবার বিরুদ্ধে মতামত ব্যক্ত করেন। তারপরের পয়েন্ট দেখো, আলিগড় আন্দোলন। এখানে কি বলা হচ্ছে দেখো, সৈয়দ আহমেদের প্রতিষ্ঠিত আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলিম সমাজে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারা বিকশিত হয়। তাহলে কি হয়েছিল, মুসলিম সমাজে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারা বিকশিত হয়। মুসলিম সমাজের এই জাগরণ আলিগড় আন্দোলন নামে পরিচিত। তারপরে পয়েন্ট, মূল্যায়ন লিখবে। তারপরে, স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে গড়ে ওঠা আলিগড় আন্দোলনের মাধ্যমে মুসলিম সমাজে আধুনিকতার ঢেউ লাগে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন, সেই কথাটা আবার এখানে রিপিট করা হয়েছে কারণ তোমরা এটা লাস্টে লিখলে ভালো দেখাবে আর কি নোটটা। দেখো, হিন্দু সমাজের মঙ্গল সাধনের জন্য রামমোহন রায় যা করেছিলেন, মুসলিম সমাজের মঙ্গলের জন্য স্যার সৈয়দ আহমেদ অনুরূপ ভূমিকা পালন করেন। এই ছিল আজকে প্রশ্ন উত্তরটা আলোচনা। এবারে আমরা টেক্সট বইটা দেখে নেব, অর্থাৎ তোমাদের যতটা টেক্সট বই পড়িয়েছিলাম তারপরে আমরা টেক্সট বইটা পড়েছিলাম যে মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য পর্যন্ত। এখানে আজ থেকে আমরা পড়ব ভারতে পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত, ঠিক আছে। ভালো করে মনোযোগ সহকারে শুনবে, যেগুলো আমি দাগিয়ে দিয়েছি সেগুলো অতি অবশ্যই তোমরা বইতে দাগ দিয়ে নেবে পিডিএফটা পেলে, এবং সেখানে তোমরা খুব ভালো করে পড়বে এগুলো। দেখো, ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার সূচনা লগ্নে মানে প্রথম দিকে ভারতে পাঠশালা ছিল, টোল ছিল, মক্তব, মাদ্রাসা প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয়রা আরবি, ফার্সি, সংস্কৃত ভাষার মাধ্যমে শিক্ষা লাভ করত। ব্রিটিশ শাসকরাও প্রথম দিকে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারে বিশেষ আগ্রহ দেখায়নি। এই সময় বড়লাট ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বুঝতে পারছো, 1781 খ্রিস্টাব্দে। উইলিয়াম জোনসের উদ্যোগে কলিকাতায় এশিয়াটিক সোসাইটি, এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, কার উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছিল, উইলিয়াম জোনসের উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায় এশিয়াটিক সোসাইটি। কত সালে প্রতিষ্ঠা হয়েছে তোমার 1784 অর্থাৎ 1784 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর জনাথন ডানকানের উদ্যোগে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়েছিল।
91-92 খ্রিস্টাব্দে, 1791-92 খ্রিস্টাব্দে। এই তিনটে সালই তোমাদের মনে রাখতে হবে, যে তিনটে সালই 1700 আছে, যে যাতে তোমাদের মনে থাকে। আর এই তিনটের মধ্যে সবথেকে আগে কি হয়েছিল, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল, সেটা 81। তার ঠিক 3 বছর পরে 84-তে হলো কি এশিয়াটিক সোসাইটি। তারপরে 91-এ কি হলো, 91-92-এ হলো কি বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হলো। আর এটা খুব ইম্পর্টেন্ট, লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে এই প্রশ্নটা। তাহলে প্রশ্নটা কি আছে দেখো, এখানে যে প্রশ্নটা হয়ে থাকে যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়, 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এখানে দেখো এবার বলছে পাশ্চাত্য শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ লক্ষ্য করা যায়। যেমন দেখো কারা কারা উদ্যোগ দেখিয়েছিল। 1 নম্বর হচ্ছে মিশনারিদের উদ্যোগ। এখানে কি বলা হচ্ছে দেখো, খ্রিস্টান মিশনারি মার্সম্যান, তারপরে ওয়ার্ড উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করে। তাহলে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত সালে প্রতিষ্ঠা হয়, 1800 খ্রিস্টাব্দে। আর কি প্রতিষ্ঠা হয়েছিল 1800 খ্রিস্টাব্দে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। এগুলো মনে রাখতে হবে। এই মিশন 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হলো। আর 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি কলেজ প্রতিষ্ঠা করে। বলছে শ্রীরামপুরে কি করলো, একটা কলেজ প্রতিষ্ঠা করে। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, চার্চ মিশন সোসাইটি ও লন্ডন মিশন সোসাইটির উদ্যোগে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু কি হলো, বিদ্যালয় তৈরি হলো। ঠিক আছে, এখানে যেটা তোমাদের জানতে হবে যে স্কটল্যান্ডের মিশনারি আলেকজান্ডার ডাফের উদ্যোগে, আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন এটা প্রতিষ্ঠা করেছিল, যার বর্তমান নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। কে করেছিল এটা, আলেকজান্ডার ডাফ 1800 খ্রিস্টাব্দে, মনে রাখতে হবে এটা। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, বেলজিয়াম থেকে আগত জেসুইটস মিশনারিদের উদ্যোগে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং লরেটো হাউস কলেজ প্রতিষ্ঠা হয়। এছাড়া মিশনারিদের উদ্যোগে বিশপ কলেজ কত সালে দেখো, সালটা হচ্ছে 1820 এবং মাদ্রাসে খ্রিস্টান কলেজ 1837 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এবারে যেটা আছে দেখো অন্যান্য উদ্যোগ। এখানে কি বলা হচ্ছে দেখো, রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করে। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, তারপরে বৈদ্যনাথ মুখোপাধ্যায়, স্যার এডওয়ার্ড দেখো এইগুলো এনারা কি করেছিল দেখো, এনাদের উদ্যোগে কলকাতায় 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। 1855 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। হিন্দু কলেজ বলছে দেখো, এখানে কি হয়েছিল, হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। আর এই কলেজটা 1855 খ্রিস্টাব্দে কি হলো, 1855 খ্রিস্টাব্দে নাম হয়ে গেল প্রেসিডেন্সি কলেজ। আর 1817 খ্রিস্টাব্দে কলকাতার পটলডাঙ্গা একাডেমি, বর্তমানে তার নাম কি হেয়ার স্কুল নামে আরও একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এখানে এটুকু তোমাদের জানতে হবে। তারপরে আমাদের দেখো কি আছে পয়েন্টটা, তারপরের পয়েন্টটা দেখো, পরের পয়েন্টটা আছে দেখো প্রাচ্য ও পাশ্চাত্যবাদী। এই প্রাচ্য আর পাশ্চাত্য মানে, প্রাচ্য মানে ভারতীয় আর পাশ্চাত্য মানে তোমাদের মনে রাখতে হবে যারা বাইরে থেকে এসেছে, পশ্চিমের দেশের কথা বলা হচ্ছে। বিশেষ করে আমাদের এই পড়ার মধ্যে এখানে ইংরেজদের কথাই বলা হচ্ছে। দেখো বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে টমাস ব্যাবিংটন মেকলে নামে একজন খ্যাতনামা পণ্ডিত তার আইন সচিব হয়ে ভারতে আসেন এবং কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এর সভাপতি নিযুক্ত হয়। এই সময় ভারতে প্রাচ্য না পাশ্চাত্য রীতির মানে সরকারের শিক্ষা দান করা উচিত, প্রাচ্য না পাশ্চাত্য রীতিতে সরকারের শিক্ষা দান করা উচিত, এ বিষয়ে আলোচনা বলছে এ বিষয়ে আলোচনা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের দেখো আরেকবার এখানটায় দেখো বলছে এই বিষয়ে আলোচনায় কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এর সদস্য দুটি দলে বিভক্ত হয়ে পড়ে, যথা প্রাচ্যবাদী, তারা একদিকে হলো প্রাচ্যবাদী যাদের ওরিয়েন্টালিস্ট বলে, আরেকদিকে হচ্ছে পাশ্চাত্যবাদী যাদের অ্যাংলিসিস্ট বলে।
প্রাচ্যবাদী কারা আর পাশ্চাত্যবাদী, দেখো প্রাচ্যবাদী যারা প্রাচ্য রীতিতে ভারতের শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন না। বলছে প্রাচ্যবাদী, দেখো আরেকবার প্রাচ্যবাদীটা দেখো, বলছে যারা প্রাচ্য রীতিতে, প্রাচ্য মানে পশ্চিমী রীতিতে, প্রাচ্য রীতিতে ভারতের শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন না, তারা প্রাচ্যবাদী নামে পরিচিত। প্রাচ্যবাদীদের সমর্থকদের মধ্যে ছিলেন এ টি প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন। তারা প্রাচীন ভারতীয় সাহিত্য ও দর্শন সম্পর্কে শিক্ষা দানে আগ্রহী ছিলেন। এবারে বলা হচ্ছে পাশ্চাত্যবাদী। এরা দেখো যারা পাশ্চাত্য রীতিতে ভারতের শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত। স্বয়ং মেঘলে ছিলেন উগ্র পাশ্চাত্যবাদী। ঠিক আছে, কোশ্চেন আসতে পারে উগ্র পাশ্চাত্যবাদী নামে কে পরিচিত, তখন তোমাদের বলতে হবে যে মেঘলে। ঠিক আছে, মানে ইনি ছাড়াও মেঘলের সমর্থক ছিলেন উইলিয়াম মানে আলেকজান্ডার ডাফ, স্ট্যাফোর্ড, এই এনারা। ঠিক আছে, তারপরে তোমাদের এটা তো একদম ভালো করে প্রশ্নই থাকে আলাদা, এসে কিউ আকারে আসে যে মেকলে মিনিট। দেখো মেকলে মিনিট এখানে কি বলা হচ্ছে, দেখো বলছে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি তার বিখ্যাত, বলছে তার বিখ্যাত মিনিট বা প্রস্তাব বড়লাট লর্ড বেন্টিংয়ের কাছে পেশ করে সরাসরি পাশ্চাত্য শিক্ষার পক্ষে অভিমত দেন। তার প্রস্তাবের দেখো প্রস্তাবের মূল বক্তব্য ছিল, এতগুলো বক্তব্য আমি পড়াচ্ছি না, তোমাদের 3টে বক্তব্য আমি দাগ দিয়ে দিয়েছি। দেখো বক্তব্যগুলো কি ছিল, যে পাশ্চাত্যকে সমর্থন করলো এবং তার বক্তব্য কী ছিল, যে প্রাচ্যের শিক্ষায় কোনো বৈজ্ঞানিক চেতনা নেই এবং তা পাশ্চাত্য শিক্ষার চেয়ে সম্পূর্ণ নিকৃষ্ট। দ্বিতীয়, মেঘলের মতে ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাক আরব ও ভারতের সমগ্র সাহিত্যের সমকক্ষ। কি বলেছে দেখো, বলছে মেঘলের মতে ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটা কেবলমাত্র র্যাক অর্থাৎ একটা তাক আরব ও ভারতের সমগ্র সাহিত্যের সমকক্ষ। ঠিক আছে, এই দুটোই এখানে পড়বে বা আরেকটা পড়ে নিতে চাইলে পড়ে নেবে। এবারে দেখো বেন্টিংয়ের উদ্যোগ, বেন্টিং কি উদ্যোগ নিয়েছিল সেটা দেখো। বেন্টিংয়ের উদ্যোগ এখানে কি বলা হচ্ছে দেখো, লর্ড বেন্টিং ইংরেজি লর্ড বেন্টিং ইংরেজি শিক্ষা সরকারি নীতি হিসাবে ঘোষণা করেন কত সালে, 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ। তার উদ্যোগের ফলে পাশ্চাত্য শিক্ষার প্রসারের উদ্দেশ্যে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, 1835 সালে। মনে রাখবে এইগুলো তথ্যগুলো, 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়, সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠা হয়, মুম্বাইয়ে এনফিনস্টোন ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়, এটাও 1835 খ্রিস্টাব্দে। তারপরে এটাও তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে, উডের ডেসপ্যাচ, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করে যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত, যেটা কি উডের ডেসপ্যাচ নামে পরিচিত। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই উডের ডেসপ্যাচে কি বলা হয়েছিল, প্রাথমিক মাধ্যমিক স্কুল আরও তৈরি করতে হবে, একটি শিক্ষা বিভাগ তৈরি করতে হবে। আর এই অনুযায়ী বলছে, এই উডের ডেসপ্যাচের অনুযায়ী কলকাতা, মুম্বাই, মাদ্রাসে একটি করে কী হয়েছিল, একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে পরের পয়েন্ট দেখো, বলছে পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান 1857 খ্রিস্টাব্দে কলকাতা, মুম্বাই, মাদ্রাসে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এটা তোমাদের মাথায় রাখতে হবে। যদি বলে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়, 1857। যদি বলে মুম্বাই মাদ্রাস বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়, 1857। তারপরে এখানে আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এটা তোমাদের মাথায় রাখতেই হবে। তারপরে কি বলা হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণীর পাশ্চাত্য শিক্ষা গ্রহণ। এখানে রামমোহন রায়ের ভূমিকাটা প্রথমে আছে। দেখো বলছে রামমোহন রায় যেসব কাজ করেছিল সেগুলোই এখানে আছে। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, সালটা এখানে দেওয়া আছে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ডেভিড হেয়ারকে যথেষ্ট সহায়তা করেছিল রামমোহন রায়। তারপরে রামমোহনের চিঠি, রামমোহন কি করেছিল, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনকে চিঠি দিয়ে বলেছিল যে এখানে কলকাতায় কি করতে হবে, এখানে আধুনিক বিজ্ঞান ও ইংরাজি শিক্ষার কথা জানিয়েছিল। তারপরে এবারে বিদ্যাসাগরের ভূমিকা,
একইভাবে বিদ্যাসাগরও পাশ্চাত্য ইংরাজি শিক্ষাকে খুব সমর্থন করেছিল। ঠিক আছে, তারপরে কি আছে, অন্যান্য মধ্যবিত্তদের ভূমিকা। এখানে ডেভিড ইয়ার 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছে এবং তাকে সমর্থন করেছিল বৈদ্যনাথ মুখোপাধ্যায়, তারপরে রামকমল সেন, রাধাকান্ত দেব, এনারা তাকে মানে সমর্থন করেছিল। তারপরে ব্রিটিশদের ভূমিকা, এটা তোমাদের আগেই বলেছি যে 1857 খ্রিস্টাব্দে কলকাতা, মাদ্রাস, মুম্বাই একটা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে পার্টটা দেখো কি আছে, বলছে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সমাজ। এখানে কি আছে দেখো, এখানে তোমাদের ছোট প্রশ্ন অতটা আসেনি, তারপরেও যেগুলো দাগ দিয়ে রেখেছি সেগুলো একটু তোমরা পড়ে নেবে। ঠিক আছে, দেখো যেমন এইটা, ব্রিটিশ সরকার 1844 খ্রিস্টাব্দে ঘোষণা করে যে সরকারি চাকরির ক্ষেত্রে ইংরাজি জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। অগ্রাধিকার দেওয়া হবে মানে তারা বিশেষ সুযোগ সুবিধা পাবে। এখনকার দিনে যেমন এসসি এসটিরা বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকে, তখন বলা হয়েছিল যে ইংরাজি জানবে তাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। আর এটা একটা ডেটা তুলে দিয়েছে বইটায়, দেখো কি ডেটা, প্রেসিডেন্সি বলছে তিনটে, তো তখন প্রেসিডেন্সি ছিল বাংলা, মুম্বাই আর মাদ্রাস। এই প্রেসিডেন্সিতে মানে এখানে দেখো না 1870 সালে কতজন পড়াশোনা করতো, আর সেটা 1886 সালে বেড়ে কতজন হয়েছে সেটা দিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো ব্রিটিশদের সহযোগিতা, বলছে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের মধ্যবিত্ত, বলছে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতের মধ্যবিত্ত শ্রেণী প্রথম দিকে ভারতে ব্রিটিশ শাসনকে কি সদর্থক দৃষ্টিতে দেখতো, মানে ভালো দৃষ্টিতে দেখতো। ঠিক আছে, তাদের মধ্যে দেখো কে, দ্বারকানাথ ঠাকুর, রামমোহন প্রমুখ। এগুলো তোমাদের একটু দেখে নিতে হবে, সরকার কুনজরে দেখতে শুরু করলো পরবর্তীকালে। ঠিক আছে, তারপরে এখানে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব আর কি, পাশ্চাত্য শিক্ষার তাৎপর্য মানে গুরুত্ব, দুটো গুরুত্ব তোমরা পড়বে। পাশ্চাত্য ভাবধারার প্রসার ঘটেছিল এবং যোগাযোগ ও ঐক্য স্থাপন হয়েছিল, যুক্তিবাদী আন্দোলন শুরু হয়েছিল। ঠিক আছে, এই কটা পয়েন্ট তোমরা এখানে একটু দেখবে যে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব। এখানে সাধারণত দুটো প্রশ্ন, মানে দুটো পয়েন্ট লিখতে হয়, ছোট প্রশ্ন আকারে দুটো পয়েন্ট আসে যে পাশ্চাত্য শিক্ষার দুটি গুরুত্ব লেখো। তারপরে আমরা পরের ক্লাসে পড়ব যে বাংলার সমাজ সংস্কার আন্দোলন। বাংলার সমাজ সংস্কার আন্দোলনে এই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই দুটো বড় প্রশ্ন আমরা তো পড়েছি। এবার অন্যান্য নেতৃবৃন্দ আর তারপরে আমাদের বলছে কি বেঙ্গল গোষ্ঠী, এদের কথা আমাদের জানতে হবে। ঠিক আছে, পরে আমরা টেক্সট বইটা রাজা রামমোহন রায় থেকে শুরু করব। যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, ওগুলো একটু ভালো করে দাগ দিয়ে নিয়ে একটু ভালো করে মনোযোগ সহকারে পড়ো।